হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট, আর্থিক বাজারের ভূমিকা। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব বিভিন্ন ধরনের সূত্র, আর 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব ব্যালেন্স শিট। তাহলে প্রথম ফরম্যাটে আমরা কি কি শিখব? প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন এবং কি রেট অফ রিটার্ন। আর 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব ব্যালেন্স শিট। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমি একটা অ্যানালাইসিস দিছি 2017 থেকে 2022 সাল পর্যন্ত। তো দেখতেছি 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, কিন্তু 21 সালে আবার দুইটা প্রশ্ন ঢুকেছে, পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। 22 সালে পার্ট সি তে একটা আছে। তাহলে তোমরা পরীক্ষা দিবা 2023 সালে, তাহলে 23 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন মাস্ট বি আসবেই, এবং ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে পার্ট বি তে এখান থেকে একটা প্রশ্ন পাবা। তবে পার্ট সি এর ম্যাথটা কনফার্ম আসবে পার্ট সি তে। আমার কথা কি বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার আমার টার্গেট কি বলো দেখি? স্পেশালি পার্ট সি এবং পার্ট বিও যদি আসে তাহলে পার্ট বি তে আমাদের জন্য কি বোনাস। তাহলে এখন আসেন এই চ্যাপ্টার আগে আমরা বেসিক আলোচনা করব। প্রথম 5-10 মিনিট আমার কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, কারণ এই কথাগুলি খেয়াল না করলে আমরা অঙ্কগুলি পারবো না। প্রথম লেখা আছে মার্জিন। মার্জিন জিনিসটা কি এটা আগে আমাদের ভালো করে জানতে হবে। লেখা আছে একজন বিনিয়োগকারী যে হিসাবের মাধ্যমে লেনদেন করে সেই হিসাবে ঋণের ক্ষমতাকে মার্জিন অ্যাকাউন্ট বলা হয়। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লেনদেন করেন, সেই অ্যাকাউন্টে আপনি কত টাকা ঋণ নিতে পারবেন, এই ঋণের ক্ষমতাকে মার্জিন অ্যাকাউন্ট বলা হয়। 2 নাম্বারটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন জিনিসটা কি? বিনিয়োগের প্রারম্ভিক অবস্থায় বিনিয়োগকারী মোট বিনিয়োগের যে অংশটুকু নিজে করে তার শতকরা হারকে ইনিশিয়াল মার্জিন বলা হয়। সাসেস আপনি মোট বিনিয়োগ করছেন 10 লাখ, এর মধ্যে আপনি 10 লাখ টাকা বিনিয়োগের মধ্যে আপনি নিজে করছেন 2 লাখ টাকা বিনিয়োগ, আর 8 লাখ টাকা বিনিয়োগ করছেন থার্ডটা রাইনা। তাহলে এখন এখানে ইনিশিয়াল মার্জিন কতটুকু হবে? ইনিশিয়াল মার্জিন আপনি এই 10 লাখের মধ্যে কত টাকা নিজে করছেন বলেন তো দেখি? নিজের বিনিয়োগ কত? 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লাখ রে এই 10 লাখ দ্বারা ভাগ করে শতকরা হার মানে 100 দ্বারা যদি গুণ করি তাহলে যে রেটটা পাবো এই রেটটাই হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ওকে জি স্যার। ওকে। 3 নাম্বারটা লেখা আছে অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন জিনিসটা কি? লেখা আছে একটি নির্দিষ্ট সময় পরে লেনদেনের ফলে বিনিয়োগের বর্তমান বাজার মূল্যের বিনিয়োগকারী কাজের শতকরা হার কি অ্যাকচুয়াল মার্জিন। অর্থাৎ বিনিয়োগের বাজার মূল্য যে হার, ওই হারকে বলা হয় কি অ্যাকচুয়াল মার্জিন। মানে অ্যাকচুয়ালি মার্কেটে তোমার ওই ভ্যালুটা কত পার্সেন্ট আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিন হচ্ছে বিনিয়োগের মধ্যে তোমার কতটুকু, তুমি নিজে কতটুকু বিনিয়োগ করছো সেটা পার্সেন্টেজ। আর অ্যাকচুয়াল মার্জিন হলো একটা নির্দিষ্ট সময়, সার্টেন একটা সময় পরে বিনিয়োগের ফলে বিনিয়োগের বর্তমান বাজার মূল্যের যে পার্সেন্টটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। আরেকটা আছে মেইনটেনেন্স মার্জিন। মেইনটেনেন্স মার্জিন কি? বিনিয়োগকারীর সাথে ব্রোকারেজ হাউস এর সম্পাদিত চুক্তিতে একটি মিনিমাম রেট মেনটেন করার কথা উল্লেখ থাকে। এই মিনিমাম রেটকে বলা হয় মেইনটেনেন্স মার্জিন। অর্থাৎ আপনি যার সাথে বিনিয়োগ করবেন তার সাথে যখন চুক্তি সম্পাদিত হবে তখন সে একটা রেট বলে দিবে যে আপনার রেট কখনোই 10% বা 5% এর নিচে রাখতে পারবেন না। তাহলে যত পার্সেন্ট রেটটা ঠিক করে দেবে। মনে করেন আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আমি বললাম যে আপনার রেটটা জানি 10% কমে না আসে। যেমন বাংলাদেশের রিজার্ভের হার হচ্ছে 15%। এই 15% যদি কম হয় তাহলে বাংলাদেশ কিন্তু লেনদেন করতে একটু হিমশিম খায়। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের রেট ছিল সিঙ্গেল ডিজিট, তার মানে সিঙ্গেল ডিজিট মানে কি 10-এরও কম ছিল। ঠিক আছে? তো এই যে ন্যূনতম যে রেটটা, এই ন্যূনতম এই রেটটাকে বলা হবে কি মেইনটেনেন্স মার্জিন। তার মানে কোম্পানি কখনো এই মেইনটেনেন্স মার্জিনের নিচে আসতে পারবে না। বলেন তো দেখি?
পারবে না। পারবে না মানে ন্যূনতম অত পার্সেন্ট রেট আপনাকে থাকতে হবেই, এর নিচে আসা যাবে না। তাহলে আমরা এখান থেকে প্রাথমিকভাবে 4টা আইটেম সম্পর্কে জানলাম: মার্জিন, ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন এবং মেইনটেইন মার্জিন। এইগুলোই হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, কারণ এগুলো সূত্র আছে, সূত্র দেখে তো আমরা অঙ্ক করতে, কিন্তু জিনিসটা কি এই সময় একটু বেসিক আলোচনা করলাম। এখন আসেন আমাদের এই চ্যাপ্টারের সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন একটু আগে কি বলছিলাম বলেন দেখি? বিনিয়োগের পার্সেন্ট, না বিনিয়োগের মধ্যে আপনি যতটুকু টাকা বিনিয়োগ করছেন নিজস্ব ওইটা পার্সেন্টেজ। নিজস্ব পার্সেন্টেজ। নিজস্ব মানে একটা বিনিয়োগের মধ্যে আপনি নিজে কত টাকা বিনিয়োগ করছেন, বাইরে থেকে ঋণ বাদে নিজে কত টাকা দিচ্ছেন, ওই পার্সেন্টেজ বলা কি? ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনকে আমরা আইএম দ্বারা প্রকাশ করব, যার সূত্র কি? অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ। কথা মানে কি? আপনি কত টাকা বিনিয়োগ করছেন, নিজে কত টাকা আছে, ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, অর্থাৎ মোট কত টাকা বিনিয়োগ, ইনটু হচ্ছে 100, যেটা আমি এই 2 লাখ টাকা একটা উদাহরণ দিয়ে বুঝাইছি, 2 এবং 10 উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্র কি? অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইনটু কি? 100। এটা হলো ইনিশিয়াল মার্জিনের সূত্র। এরপরে আমাদের আছে অ্যাকচুয়াল মার্জিন, যেটাকে আমরা এএম দ্বারা প্রকাশ করি। এটা কিন্তু এন্টি মেরিডিয়াম বা পোস্ট মেরিডিয়াম না, ঘড়ির সময় ক্ষেত্রে যেটা করি। এম মানে কি? অ্যাকচুয়াল মার্জিন, যার সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। অন সিবিএস মানে কি? এখানে লেখা আছে সিবিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্য। আপনার শুরুতে একরকম বাজার মূল্য থাকবে, আর যখন অ্যাকচুয়াল মার্জিনটা কল করতে হবে তখন শেয়ারের যে বর্তমান বাজার মূল্য, সেই বর্তমান বাজার মূল্যকে বলা হবে কি? সিবিএস। আর প্রশ্ন হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড সিবিএস ইনটু 100, এখানে একটা পার্সেন্টেজ বের করব। মানে এই পার্সেন্টের সাথে একটা কম্পেয়ার জিনিস করতে হবে, লেখা আছে, মনে রাখতে হবে মার্জিন কল। মার্জিন কল বা অ্যামাউন্ট অফ ক্যাশ, কথাটা ভালো করে খেয়াল করো। যখন প্রশ্নে মার্জিন কল বা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলবে, এই অ্যাকচুয়াল মার্জিনটা কখন নির্ণয় করব? যখন প্রশ্নে মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলবে। এটা করার জন্য আমাদের দুইটা কাজ। এক, প্রথমে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করব, যার সূত্র হচ্ছে আমরা একটু আগে পড়াইলাম। তার মধ্যে অ্যাকচুয়াল মার্জিনটা কখন নির্ণয় করব? যখন পড়ছে মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বলবো, তখন আমরা কি করব? অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করব। এবং নির্ণয় করে শেষ না, অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করব এবং প্রশ্নে প্রদত্ত যে মেইনটেইন মার্জিনের সাথে তুলনা করব। অর্থাৎ প্রশ্নে আমাদের একটা মেইনটেইন মার্জিন থাকে। মেইনটেইন মার্জিন কি? কোম্পানি যে রেটের নিচে আসতে পারবে না পারবে না? কোম্পানিকে ন্যূনতম কত পার্সেন্ট রেট বজায় রাখতে হয়, সেটা হলো মেইনটেইন মার্জিন। এই অ্যাকচুয়াল মার্জিনের পার্সেন্টেজ এবং আপনার প্রশ্নে যে মেইনটেইন মার্জিন দেওয়া থাকবে, এই মেইনটেইন মার্জিনের মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার ক্ষেত্রে আমাদের দুইটা হবে। এক, অ্যাকচুয়াল মার্জিন থেকে মেইনটেইন মার্জিন দুইটা কম্পেয়ার করলে অ্যাকচুয়াল মার্জিন বড় হতে পারে অথবা অ্যাকচুয়াল মার্জিন ছোট হতে পারে। এখন অ্যাকচুয়াল মার্জিন যদি মেইনটেইন মার্জিন থেকে যদি অ্যাকচুয়াল মার্জিন বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা কন্ডিশন, আর ছোট হলে একটা কন্ডিশন। লেখা আছে এক, যদি অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দ্যান মেইনটেইন মার্জিন, অর্থাৎ মেইনটেইন মার্জিন থেকে যদি অ্যাকচুয়াল মার্জিন বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে মার্জিন কল করা যাবে না। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে মার্জিন কল করো, তাহলে সেই ক্ষেত্রে তোমার পদক্ষেপ হবে দুইটা। প্রথম পদক্ষেপ কি? অ্যাকচুয়াল মার্জিন তুমি চোখ বুঝে বের করবা, এবং অ্যাকচুয়াল মার্জিন যে পার্সেন্ট হবে তার সাথে মেইনটেইন মার্জিন কম্পেয়ার করবা। দেখবা যে অ্যাকচুয়াল মার্জিন যেটা বের করলা, এটা কি মেইনটেইন মার্জিন থেকে কম না বেশি? যদি বেশি হয় তাহলে সুন্দর করে লিখে দিয়ে মার্জিন কল করা যাবে না। আবার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দ্যান মেইনটেইন মার্জিন, অর্থাৎ মেইনটেইন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন যখন ছোট হবে তখন মার্জিন কল করা যাবে। আর যখনই মার্জিন কল করা যাবে তখন এই সূত্র ফালিয়ে আমাদের লেখা আছে মার্জিন কল করা হলে নিচের সূত্রের মাধ্যমে অ্যামাউন্ট অফ ক্যাশটা আমরা নির্ণয় করব। তাহলে এখান থেকে পেজটা কি? মার্জিন কল করলে আমাদের কয়টা কাজ করতে হবে বলো দেখি? দুইটা কাজ। প্রথম কাজটা কি? অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করতে হবে। অ্যাকচুয়াল মার্জিনের সাথে মেইনটেইন মার্জিন কম্পেয়ার করলে দুইটা কন্ডিশন। অ্যাকচুয়াল মার্জিন কলটা আমরা কখন করব? অ্যাকচুয়াল মার্জিন কম হলে না বেশি হলে বলো দেখি?
কম হলে যদি বেশি হয় তাহলে মার্জিন কল করব না, মার্জিন যদি কল না করি তাহলে এই যে নিচে 2 করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, অর্থাৎ তখন 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে আমাদের মান বের করার কোনো প্রয়োজন নাই। যদি অ্যাকচুয়ালটা ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে কেবল আমরা 3 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করে এই ক্যাশের পরিমাণটা আমরা কি করব, বের করব। তাহলে এটা আমি একটু আরেকবার একটু কথা বলতেছি, একটু ভালো করে খেয়াল করেন। যখন প্রশ্নে অ্যামাউন্ট অফ ক্যাশ বা মার্জিন কল করতে বলবো, সাথে সাথে কি মার্জিন কল করা পারবো আমি? করা পারবো না। সেক্ষেত্রে প্রথমে আপনাকে কি করতে হবে, অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। এখন অ্যাকচুয়াল মার্জিন বের করলে কি আপনি কল মার্জিন করতে পারবেন তা কিন্তু না। অ্যাকচুয়াল মার্জিন কার সাথে কম্পেয়ার করবেন? মেইনটেইন মার্জিনের সাথে। এখন অ্যাকচুয়াল মার্জিন যদি বড় হয় তাহলে কি কল মার্জিন করা যাবে না? যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে মার্জিন কল করা যাবে। যদি যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে লেখা আছে মেইনটেইন মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিবিএস প্লাস ক্যাশ। এই সূত্র ফালিয়ে আমাদের প্রশ্নে এইটা দেয়া থাকবে, এইটার মান থাকবে, এইটার মান থাকবে, এইটার মান থাকবে, শুধুমাত্র ক্যাশের মান থাকবে না। এই ক্যাশের মানটা আমরা সুন্দর করে কি করব, বের করে নিব। তাহলে ক্যাশ বের করা কিন্তু এত সহজ না। ক্যাশ বের করার ক্ষেত্রে তাহলে আমাদের কয়টা কন্ডিশন, কয়টা স্টেপ পূরণ করতে হবে? 3টা। প্রথম স্টেপে আমরা অ্যাকচুয়াল মার্জিন করব, দ্বিতীয় স্টেপে আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে অ্যাকচুয়াল যদি বড় হয় তাহলে এই ক্যাশ বের করা সম্ভব না। ক্যাশ যে কথা, মার্জিন কল কি একই কথা। আর যদি অ্যাকচুয়ালটা ছোট হয় তাহলে আমাদের ক্যাশ বের করা পসিবল। ঠিক আছে না? জি স্যার। এই 2 নাম্বার প্রশ্নটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন জিনিস। এটা যদি বুঝেন তাহলে আমাদের এই চ্যাপ্টার ওকে, আর যদি না বুঝেন তাহলে কিন্তু গন্ডগোল আছে। আর এইটার টার্গেট হচ্ছে আমি আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। 4 নম্বরে লেখা আছে রেট অফ রিটার্ন, যার সূত্র কি P1 মাইনাস P0 প্লাস D ডিভাইডেড বাই P0। P1 মানে কি, এখানে লেখা আছে এন্ডিং প্রাইস অথবা সেলস প্রাইস, এক কথায় বছরের শেষের মূল্য। P0 মানে কি, বছরের শুরুর মূল্য। আর D মানে কি, ডিভিডেন্ড। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। এই 4 নাম্বার সূত্রটা লাগবে হচ্ছে পার্ট বি এর জন্য, আর পার্ট সি এর জন্য আমাদের প্রথম 3টা। এইটুকুই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন কথা, এর বাইরে আর কোনো কিছুই নাই। আর ব্যালেন্স শিট আমাদের দেখে দেখে করবো, প্রশ্ন যা থাকবে তাই অনুযায়ী করবো। এখন আসেন আমরা তাহলে একটা অঙ্ক করি। তাহলে প্রবলেম 1, যেটা 2017-2014 সালে, এই যে IAPM কথা মানে কি, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, কথা কি বুঝছেন? জি স্যার। এটা পার্ট সি তে প্রশ্ন ছিল। প্রশ্নে কি আছে আমরা একটু সবাই ভালো করে খেয়াল করি। কেউ যদি না বোঝেন আমার কাছে 100 বার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, কারণ এই আজকে ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লেখা আছে an investor buy 10,000 share of Square company at the rate টাকা 20 টাকা from a broker। দালালের কাছ থেকে শেয়ার প্রতি 20 টাকা হারে 10,000 শেয়ার তারা ক্রয় করছে। whereas যেখানে he has put up 1 লক্ষ to initiate this transaction। অর্থাৎ এই যে 10,000 শেয়ার দাম হচ্ছে 20 টাকা, তাহলে কত টাকা হয় বলেন যদি কি? 2 লাখ। এই 2 লাখ টাকার মধ্যে সে তার কত টাকা নিজস্ব টাকা দিছে? 1 লাখ টাকা। 1 লক্ষ। আর বাদ বাকি টাকা সে ঋণ করে আনছে না ধার করে আনছে সেটা তার ব্যাপার, কিন্তু তার নিজস্ব কত টাকা? 1 লাখ টাকা। এন্ড প্রশ্নে বলছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট, তোমাকে 4টা রিকোয়ারমেন্ট করতে বলছে। প্রথম রিকোয়ারমেন্টে করতে বলছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনের সূত্র কি? অ্যামাউন্ট ইনভেস্ট এন্ড পুট আপ ডিভাইডেড বাই কি, অ্যামাউন্ট অফ কি, ট্রানজাকশন ইনটু 100। তার মধ্যে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, অ্যামাউন্টটা কত বের করব? 10,000 শেয়ার, এক একটার দাম হচ্ছে 20 টাকা, তাহলে মোট কত? 2 লাখ। 2 লাখ। এই 2 লাখের মধ্যে সে তার নিজস্ব কত টাকা দিছে? 1 লাখ। তাহলে দেখেন 1 নাম্বার সূত্র লিখছি, উই নো দ্যাট ইনিশিয়াল মার্জিন সমান সমান অ্যামাউন্ট অফ ইনভেস্টেড পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইনটু 100। তাই তার নিজস্ব টাকা 1 লাখ, মোট বিনিয়োগ হচ্ছে 2 লাখ ইনটু 100 সমান কত পার্সেন্ট? 50%। তার মানে 2 লাখের মধ্যে সে 50% টাকা সে নিজস্ব টাকা দিছে, আর বাদ বাকি 50% টাকা সে ধার দেনা করে দিছে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন সবাই ভালো করে বলেন 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার।
জি স্যার। ওকে, যদি কেউ না বোঝা থাকেন আমাকে কিন্তু প্রশ্ন করবেন। তাহলে 1 নাম্বারটা আমি ক্লিয়ার করলাম। 2 এবং 3 এই দুইটা রিকোয়ারমেন্ট খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রশ্ন বলছে, বলেন তো দেখি আমাদের শেয়ারের মূল্য কত এখন? 18 টাকা। না না, 20 টাকা। রিকোয়ারমেন্ট 2 এর জন্য বলছে ইফ দ্য প্রাইস ড্রপ টু টাকা 18 টাকা, বলছে যে প্রাইস যদি ড্রপ কে 18 টাকা হয় এন্ড মেইনটেইন মার্জিন 30%, যে মেইনটেইন মার্জিনে সবসময় বসে দেওয়া থাকে কত পার্সেন্ট? 30%। কোম্পানি 30% নিচে আসতে পারবে না। ডাজ দ্য ইনভেস্টর স্যাটিসফাই কল মার্জিন? তাহলে ইনভেস্টর কি কল মার্জিন করতে স্যাটিসফাই হবে না স্যাটিসফাই হবে না? এখন কল মার্জিন স্যাটিসফাই কখন হয়? অ্যাকচুয়ালটা বড় হলে নাকি ছোট হলে? বলেন যদি কি অ্যাকচুয়াল মার্জিনটা বড় ছোট হলে। হলে। এই ভালো করে বলো। কম হলে। হ্যাঁ, বড় হলে। অ্যাকচুয়ালটা কম হলে। ঠিক আছে, অ্যাকচুয়ালটা কি হলে বলো দেখি? কম হলে। কম হলে। কম আবার হলে। দেখাই, এই দিকটা আগে দেখাইছি। এই যে দেখ, অ্যাকচুয়ালটা বেশি হলে কল মার্জিন করা যাবে না, তার মানে স্যাটিসফাই না। আর অ্যাকচুয়ালটা কম হলে কল মার্জিন করা যাবে, দ্যাট ইজ কি স্যাটিসফাই। কথা বুঝতে পারছি সবাই? জি স্যার। এখন এটা করার জন্য প্রথমে অ্যাকচুয়াল মার্জিন আমরা বের করব, যার সূত্র কি লিখছি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার। আমাদের শেয়ার ছিল কয়টা শেয়ার বলো দেখি? 10,000। 10,000। এখন বর্তমানে শেয়ার প্রতি মূল্য কয় টাকা? 18। 18। এটা হলো কারেন্ট ভ্যালু অফ শেয়ার, বুঝতে পারছি? তাহলে এখন কাজ হচ্ছে 10,000 ইনটু 8 সমান সমান কত? 1,80,000। বোঝা গেছে? জি স্যার। ওকে, মাইনাস লোন। বলো দেখি মোট 2 লাখ টাকার মধ্যে তার নিজস্ব কত টাকা? 1 লাখ। তাহলে 1 বাদ লাখ। বাকি টাকা সে কি লোন আছে না? লোন কয় টাকা? জি স্যার। 1 লাখ। 1 লাখ। এই লোন হচ্ছে 1 লাখ, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর ডিভাইডেড সিবিএস এই 1,80,000 এই 1,80,000 ইনটু 100 সমান সমান 44 পয়েন্ট কত? 44%। এইটুকু 44.44% পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এবার আমাকে বলেন, তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিন পেলাম 44.44% আর মেইনটেইন মার্জিন দিয়ে আছে 30%। তাহলে অ্যাকচুয়ালটা কি কম নাকি বড়? বড়। বড়। তাহলে বড় হলে কি কল মার্জিন করা যাবে না যাবে না? যাবে না। যাবে না। যাবে না। তার মানে স্যাটিসফাই না স্যাটিসফাই না? স্যাটিসফাইড না। স্যাটিসফাই না। তাহলে এইটুকু কমেন্ট আমরা সুন্দর করে করব, লিখছি সিন্স AM greater than MM, অর্থাৎ মিনিমাম মেইনটেইন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা বড়, সো ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই কল মার্জিন। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই কি রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা ক্লিয়ার? জি স্যার। তাহলে মনে রাখেন কিন্তু। এবার চলে যাবে 3 নাম্বারটা, বলছে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টমেন্ট ইকুইটি। তার মানে ক্যাশের টাকা বের করতে বলছে, দ্যাট মিন্স ওই কল মার্জিনটাই করতে বলছে। এট এ মার্কেট প্রাইস অফ টাকা কত বলো দেখি? 13 টাকা। আগে যেখানে ছিল 18 টাকা, এখন সেখানে কয় টাকা? 13। তাহলে বলো তো এখানে সিবিএস কত হবে? 1,30,000। 1,30,000। আর লোন তো আগেরটাই নাকি? তাহলে আমরা এটা করার জন্য আমরা কি করব? 3 নাম্বারটা করার জন্য প্রথমে কি বের করব? বলো। অ্যাকচুয়াল মার্জিন। তারপরে এই 30% সাথে কম্পেয়ার করব, হ্যাঁ? তারপর দেখবো যে অ্যাকচুয়াল মার্জিন কি কম না বড়। যদি বেশি হয় তাহলে করা যাবে না, ছোট হলে আমাদের কল মার্জিন করব। কল মার্জিন করা মানে ক্যাশের পরিমাণ বের করতে পারবো। তাহলে এখন আমাদের এই অঙ্কের জন্য সিবিএস মাইনাস লোন ডিভাইডেড সিবিএস ইনটু 100। তাহলে সিবিএস একটু আগে বললো 1,30,000, লোন তো আগেরটাই 1 লাখ, সিবিএস 1,30,000 ইনটু 100 সমান সমান 23.08%। এন্ড অ্যাকচুয়াল মার্জিন আমরা বললাম 23.08 আর মেইনটেইন মার্জিন আমাদের প্রশ্ন ছিল 30%। তাহলে অ্যাকচুয়ালটা কি এখন ছোট না বড়? ছোট। ছোট। তাহলে কর মার্জিন কি করা যাবে না যাবে না? যাবে। তাই লিখছি সিন্স AM greater than MM, so the investor need to satisfy call margin। তাহলে ইনভেস্টর কল মার্জিন করার জন্য কি স্যাটিসফাই, আর যখন স্যাটিসফাই হবে তখন আমরা কার মান বের করতে পারবো বলো দেখি? ক্যাশের মান।
তো লিখছি সো ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল অথবা অ্যামাউন্ট অফ কি ক্যাশ, যে কোনো একটা লিখলেই হয়। তাহলে এটা আমরা সূত্র লিখবো, উই নো দ্যাট মেইনটেইন মার্জিন, এম এ মানে কি মেইনটেইন মার্জিন সমান সমান সিবিএস মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিবিএস প্লাস ক্যাশ। এই সূত্রের মধ্যে ক্যাশ বাদ বাকি সবার মান দিয়ে আছে। প্রথমে এম এ মানে মেইনটেইন মার্জিন, মেইনটেইন মানে আমাদের বসে কত পার্সেন্ট ছিল? 30%। তো 30% মানে 0.30 সমান সমান সিবিএস আমরা বের করছি 1,30,000, যে অঙ্ক করতেছি ওই অঙ্কে যে 1,30,000। লোন আমাদের প্রশ্নে 1,00,000, ক্যাশ নাই বের করব, ডিভাইড সিবিএস 1,30,000 প্লাস ক্যাশ। দ্বিতীয় লাইনটা কি বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। এখন 0.30 সমান সমান 1,30,000 1,00,000 বাদে থেকে 30 প্লাস ক্যাশ, নিচে 1,30,000 প্লাস ক্যাশ। এর আমরা আর গুণ করব, তাহলে 0.3 নিচে আছে কত 1, তাহলে 1 দ্বারা উপরটা গুণ করলে 30,000 প্লাস ক্যাশ, আর 0.30 দ্বারা যদি 1,30,000 গুণ করলে হয় 39, 0.30 দ্বারা ক্যাশের গুণ করলে 0.30 ক্যাশ। ক্লিয়ার? জি স্যার। আর সব ক্যাশগুলো আমরা এক পাশে নিব, তাহলে এই পাশে ক্যাশের সাথে কোনো কিছু নেই, মানে ক্যাশ কয়টা আছে? একটা, তাহলে লিখছি 1 ক্যাশ। এটা প্লাস হলে এই পাশে মাইনাস 0.30 ক্যাশ সমান সমান এই পাশে 39,000 আর 30,000 প্লাস হলে এই পাশে কি মাইনাস, তাহলে 1 থেকে 0.30 যদি বাদ দেয় থাকে 0.70 ক্যাশ সমান সমান এই দুটোর বিয়োগফল 9,000, তাহলে 0.70 ক্যাশে গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ, তাহলে 9,000 ভাগ 0.70 সমান সমান ক্যাশ হচ্ছে 12,857 টাকা। দেখেন বুঝছেন কিনা? বুঝতে পারছি স্যার। ক্যালকুলেশনটা খুব ভালো করে পড়েন, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ খুবই ভালো করে পড়েন, ক্যালকুলেশন আরেকবার দেখেন। পারবো স্যার। পারবেন? তাহলে বলেন তো দেখি, এই ক্যাশ বের করার জন্য আপনাকে কয়টা ধাপ পার করতে হবে? দুইটা ধাপ। প্রথমে কি বের করব? অ্যাকচুয়াল মার্জিন বের করার পর কি ক্যাশ বের করা পারবো? না, অ্যাকচুয়াল মার্জিনের সাথে মেইনটেইন মার্জিন কম্পেয়ার করব। কখন আমরা ক্যাশ বের করতে পারবো বলো দেখি? যখন অ্যাকচুয়াল মার্জিন ছোট থাকবে। গুড, এই তো ধন্যবাদ। আর যদি বড় হয় তাহলে এই ক্যাশের পরিমাণ বের করা পসিবল না। তাহলে রিকোয়ারমেন্ট 3 নাম্বার কি আমি সবাইকে বুঝাই পারছি? জি স্যার। ওকে স্যার, তাহলে 3 নাম্বারটা আমাদের রিকোয়ারমেন্ট শেষ। এরকম কেউ আছেন যে 2 এবং 3 এর মধ্যে কারো এখনো কনফিউশন আছে? থাকলে বলেন। নাই স্যার। ওকে, আমি তাহলে ধরে নিলাম সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? আর যদি সমস্যা থাকে তাহলে কথা বলবেন, আপনার সমস্যা কিন্তু আপনাকেই বলতে হবে, অন্য কেউ বলবে না। চানায় বলছে প্রিপেয়ার ইস্যু দ্য ব্যালেন্স শিট অফ দ্য ইনভেস্টর ইকুইটি মার্জিন অ্যাকাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট। বলছে ক্যাশ ডিপোজিট করে আপনাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে ব্যালেন্স শিটে কয়টা পার্ট? দুটো পার্ট, সম্পদ এবং দায়। তাহলে ব্যালেন্স শিট আমরা করব, এই পাশে অ্যাসেট আর এই পাশে কি লায়াবিলিটি এন্ড কি ওনার্স ইকুইটি। আর অ্যাসেটটা কিভাবে ভালো করে খেয়াল করেন, আমাদের অ্যাসেটের মধ্যে দুইটা জিনিস যাবে, ভ্যালু অফ স্টক আর এটা কি ক্যাশ। ক্যাশটা আমরা এইমাত্র বের করলাম 18,000 কত, সরি 12,857। তাহলে ক্যাশ নিয়ে আপনার কোনো কষ্ট আছে? না স্যার। নাই। এন্ড ভ্যালু অফ স্টক, আমাদের স্টকের শেয়ার ছিল 10,000, আর সর্বশেষ আমাদের কারেন্ট মার্কেট ভ্যালু 18 টাকা ছিল না 13 টাকা ছিল? 13 টাকা। তাহলে 10,000 ইন্টু 13 সমান 1,30,000। তাহলে এই দুইটা যোগ করা হয় সম্পদ পাশে 1,42,857 টাকা। তাহলে দায় পাশে অবশ্যই আমাদের 1,42,857 টাকাই হতে হবে। এন্ড দায়ের মধ্যে আমাদের অঙ্কের মধ্যে লোন কত টাকা ছিল? 1 লাখ। 1 লাখ, এই যে লোন 1 লাখ। আর একটা জিনিস যাবে ইকুইটি। ইকুইটি আপনি কষ্ট করে ক্যালকুলেশন করে বের করতে পারেন, আবার যদি কোন না ভাই আমি ক্যালকুলেশন করে বের করব না, আমি জাস্ট কি করব বিএফ। বিএফ মানে কি? ব্যালেন্সিং ফিগার। এই 1,42,857 থেকে 1 লাখ টাকা বাদ দিয়ে থাকে 42,857, সহজে বের হয়ে যাবে। আর যদি কোন না ভাই আমি একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে করবেন ক্যালকুলেশন নাকি এমনি ব্যালেন্সিং ফিগার লিখে দিবেন বলেন? স্যার ক্যালকুলেশনটা একটু দেখায় দেন। আচ্ছা ক্যালকুলেশন দেখাই। ক্যালকুলেশন যদি দেখতে চান তাহলে ভ্যালু অফ স্টকের মান পাইছে 1,30,000,
এই 1,30,000 এর উপর আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত পার্সেন্ট বের করছি বলেন তো এইমাত্র 23 কত 23.8 23.8 এটা গুণ করে যা হবে এর সাথে ক্যাশ 23.8 দিয়ে আমরা ক্যাশ কত বের করছি 12,857 যোগ করলে 42,857 টাকা দুই এক থেকে দিক সেদিক হতে পারে বুঝতে পারছেন জি স্যার স্যার ব্যালেন্স শিট করার সময় আমরা কি সবসময় লাস্ট যে অ্যামাউন্টটা থাকবে ওইটাই নিব? জি ম্যাডাম লাস্টে যে মার্কেট ভ্যালু থাকবে কারেন্ট ভ্যালু অফ শেয়ার অর্থাৎ সর্বশেষ যে ভ্যালু থাকবে ওই ভ্যালু দিয়ে আপনাকে ব্যালেন্স শিট করতে হবে ওই 20 টাকা ওটা কিন্তু ফেস ভ্যালু ম্যাডাম ওই 20 টাকাতে করলে কিন্তু হবে না ঠিক আছে জি স্যার। ওকে তাহলে ব্যালেন্স শিট নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে না স্যার। তাহলে 1 নাম্বার অঙ্কটা কি আমি সবাইকে বুঝাই পারছি জি স্যার এখন 1 নাম্বার অঙ্কের মধ্যে অঙ্ক আছে আমাদের এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 এই দুইটা অঙ্ক তাহলে আপনাদের বাসার কাজ এর মধ্যে এক্সারসাইজ 1 2021 সাল এবং 15 সাল এই অঙ্কটা কিন্তু তোমাদের থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের জন্য এবার 2023 এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এই অঙ্কে আমাদের কয়টা শেয়ার আছে একটু বলো তো দেখি 1000 1000 এক একটা দাম কত 100 100 তাহলে মোট কত টাকা হবে বিনিয়োগ 1 লাখ 1 লক্ষ টাকা এই 1 লক্ষ টাকা মধ্যে তার নিজের কত টাকা 50,000 তাহলে 50,000 আর লোন কত হবে 50,000 কথা কি বুঝতে পারছি না বুঝেন নাই বলেন বুঝতে পারছি ওকে তাহলে এখন বসে ইনিশিয়াল মার্জিন পারবেন বলতে 1 লাখ ভাগ 50 ইনটু 100 না 50,000 ভাগ 1 লাখ ইনটু 100 50,000 ভাগ 1 লাখ ইনটু 100 এই যে সমান 50% বোঝা গেছে জি স্যার এন্ড 100 টাকা শেয়ার ড্রপ খেয়ে 90 টাকা হয়েছে তার মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার হবে 1000 ইনটু কত 90 মেইনটেইন মার্জিন দিয়ে আছে কত পার্সেন্ট 30% ঠিক আছে আর বলছে স্যাটিসফাই কল মার্জিন তাহলে আপনাকে প্রথমে কি করব অ্যাকচুয়াল কল মার্জিন বের করবেন দেখবেন যে 30% কম না বেশি যদি বেশি হয় স্যাটিসফাই না বলেন স্যাটিসফাই না আর যদি কম হয় তাহলে স্যাটিসফাই আর 3 নম্বরে বলছে 90 টাকা পরিবর্তে এখন হয়েছে কত বলেন দেখি 65 টাকা তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্যাশের টাকা বের করতে বলছে তাহলে আবার একই রকম ভাবে অ্যাকচুয়াল মার্জিন বের করে দেখবেন যে এই 30% কম না বেশি কম হলে আমাদের ক্যাশ বের করব আর বেশি হলে ক্যাশ বের করার প্রয়োজন নাই কথা ক্লিয়ার জি স্যার আর শেষেরটা এই যে ব্যালেন্স শিট করতে বলছে এন্ড ব্যালেন্স শিট করার জন্য 100 টাকা দিবেন না 90 টাকা দিবেন না 65 টাকা দিবেন 65 টাকা 65 65 টাকা বুঝছি না বুঝি নাই বুঝতে পারছি স্যার বুঝতে পারছি ওকে এবার এক্সারসাইজ 2 5000 শেয়ার এক একটার দাম 50 তাহলে মোট কত টাকা 2,50,000 এই 2,50,000 এর মধ্যে তার নিজের টাকা 1,25,000 তাহলে বাদ বাকি টাকা কি লোন লোন তাহলে লোন কত হবে 1,25,000 1,25,000 এক নম্বর প্রশ্নে বলছে ইনিশিয়াল মার্জিন পারবেন ইনিশিয়াল মার্জিন জি স্যার ওকে এন্ড বলছে এই 50 টাকার জিনিস ড্রপ খেয়ে 45 টাকা হয়েছে এবং মেইনটেইন মার্জিন দিয়ে আছে 35% ঠিক আছে তাহলে কি করব 45 টাকা দিয়ে আমি একটা অ্যাকচুয়াল মার্জিন বের করব তারপর দেখব 35% এ কম হয় না বেশি হয় যদি বেশি হয় তাহলে কল মার্জিন স্যাটিসফাই না কম হলে কল মার্জিন স্যাটিসফাই বোঝা গেছে জি স্যার আর 3 নম্বরে বের করতে বলছে অ্যামাউন্ট অফ মার্জিন কল এট এ মার্কেট প্রাইস কয় টাকা 40 তাহলে অ্যামাউন্ট অফ মার্জিন কল করার জন্য প্রথমে আপনাকে কি করতে হবে বলেন স্যার আগে অ্যাকচুয়াল মার্জিনটা বের করব তাহলে অ্যাকচুয়াল মার্জিন সিবিএস কত হবে বলেন সিবিএস কত হবে কারেন্ট ভ্যালু অফ শেয়ার কত হবে বলেন 2 লক্ষ টাকা কিভাবে ম্যাডাম বলেন
5,000 40 into টাকা করে 40 5,000 ছিল 4 5 20 2 লক্ষ টাকা 5,000 ইন্টু কত 40 আর লোন জানি কত বলেন তো দেখি 1,25,000 নাকি লাখ 25 হুম। তাহলে ওইটা দিয়ে আপনি হলো গিয়া একটা অ্যাকচুয়াল মার্জিন বের করবেন তারপর 35 এর সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করে যদি অ্যাকচুয়াল মার্জিনটা ছোট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সুন্দর করে কি করবেন অ্যামাউন্ট অফ কল মার্জিনটা বের করতে পারবেন অর্থাৎ তখন মেইনটেইন মার্জিন সূত্র অ্যাপ্লাই করে আপনি ক্যাশ বের করতে পারবেন আর যদি না করা পারেন তাহলে যদি বড় হয় তাহলে এই ক্যাশটা বের করার কোনো প্রয়োজন নাই কথা কি বোঝা গেছে জি স্যার জি তাহলে পারবেন এক্সারসাইজ 2 জি স্যার জি স্যার এবার আসেন আমরা প্রবলেম 2 এ যাই হ্যাঁ প্রবলেম 2 এ এখানে ইনিশিয়াল মার্জিনটা আগের অঙ্কে আমরা বের করতাম বাট এই অঙ্কে সরাসরি প্রশ্নে কি দেওয়া আছে মেইনটেইন মার্জিন দিয়ে আছে কয় পার্সেন্ট 30% প্রশ্নে বলছে ইনভেস্টর বাই এটা ভয়েস বাই হবে রিড করেন 100 শেয়ার অফ স্টক অন ইনিশিয়াল মার্জিন 60 টাকা পার শেয়ার তাহলে 100টা শেয়ার দাম হচ্ছে 60 টাকা করে আর প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ড্রপ টু 50 টাকা মানে এটা ড্রপ খেয়েছে কত টাকা 50 টাকা হয়েছে এক নম্বর বের করতে বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন 1 টাকা 50 অর্থাৎ যে 50 টাকা যে ড্রপ খাইছে এই ড্রপের মধ্যে আপনাকে অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে বলছে এন্ড প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি একটু বলেন তো দেখি CBS minus loan ভাগ CBS into 100 CBS minus loan divided by CBS into 100 CBS into 100 গুড ভালো একটা কথা বলছেন অ্যাকচুয়াল মার্জিন এখন প্রশ্ন হচ্ছে যখন প্রশ্নে ইনিশিয়াল মার্জিন দেয়া থাকবে কি বলছি কথা বলেন তো দেখি ইনিশিয়াল মার্জিন যখন দেয়া থাকবে প্রশ্নে তখন সেক্ষেত্রে আর ওই অ্যাকচুয়াল মার্জিনের সূত্র আমাকে অ্যাপ্লাই না করে ইনিশিয়াল মার্জিনের সূত্র দিয়ে আমরা বের করব ইনিশিয়াল মার্জিনের সূত্র কি ইনিশিয়াল মার্জিনের সূত্র আমরা জানি অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন যেহেতু এটার মানটা দিয়ে আছে এজন্য 100 আমরা দেই নাই তাহলে এটার মান হলো 50% মানে 0.50 অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট ট্রানজাকশন কত এই যে 100 শেয়ার 60 দ্বারা গুণ করলে কত হয় 6000 তাহলে আর যদি গুণ করি অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ হয় কত গুণ করলে কত হয় বলো দেখি 3000 ঠিক আছে জি স্যার তাহলে এটাতে আমরা কি বের করলাম আচ্ছা ঠিক আছে সঞ্জয় আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে বলছে তাই না আমি তাহলে একটু মিস্টেক করছি সেটা হচ্ছে এটা আমাদের করা দরকার এটা আমরা মুখে মুখে বের করব হ্যাঁ এই ওয়ার্কিংটা করা আমাদের দরকার নাই ও যেটা বললো ওই সূত্র দিয়ে আমরা করব এই লোনের টাকা আমরা এমনি বের করব তাহলে সিবিএস আমাদের কয় টাকা ছিল 50 টাকা তাহলে 100 শেয়ার 50 গুণ করলে কত হয় 5000 ডিভাইডেড বাই 5000 ইনটু 100 আর লোন বলেন তো দেখি মোট বিনিয়োগ কত টাকা একটু বলেন 100 শেয়ার 6000 গুড তাহলে 6000 হলো মোট বিনিয়োগ এর মধ্যে ইনিশিয়াল মার্জিন কত পার্সেন্ট 50% ইনিশিয়াল মার্জিন জিনিসটা কি তার নিজের টাকা তাহলে 50% নিজের টাকা তাহলে ঋণ করছে কয় টাকা বাদ বাকি টাকা তাহলে 6000 এর মধ্যে 3000 তার নিজের তাহলে বাদ বাকি 3000 কি লোন এই লোনটা যদি আপনি এরকম লজিক করে বের করা পারেন তাহলে সরাসরি 3000 আর যদি না করেন তাহলে এক নাম্বার ওয়ার্কিংটা আপনি করে নেবেন বুঝতে পারছি সবাইকে জি স্যার তাহলে 5000 থেকে 3000 ভাগ 5000 ইনটু 100 সমান 40% কারণ আপনি যদি লজিকে বের করা পারেন ভালো সুন্দর করে 3000 লিখবেন 3000 কিভাবে লিখবেন লোন সমান সমান 6000 ইনটু 50% আর যদি কোন না লজিক ভালো লাগে না এই সূত্র তাহলে এই সূত্র ফলাইবেন সূত্র ফলাবেন নাকি সরাসরি লিখবেন 6000 ইনটু 50% লোন সমান সমান সরাসরি লিখবেন গুড এটা লেখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এত কিছু করার দরকার নাই তাহলে এক নাম্বার রিকোয়ারমেন্টে কি 40% ক্লিয়ার জি স্যার ওকে এবার দুই নাম্বারটা আসে লেখা আছে দা প্রাইস
নাও রেজ টু 55 মানে এখন বর্তমান মূল্য হচ্ছে 55 টাকা, যেখানে ছিল 60 টাকা, 60 টাকা আমার কত 50 টাকা, 55 টাকা। বলছে ইট ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিক্টেড যে কথা, কল মার্জিন একই কথা, বা অ্যামাউন্ট অফ ক্যাশ কি একই কথা। কখন রেস্ট্রিক্টেড বা কখন কল মার্জিন করব? অ্যাকচুয়াল মার্জিন কি মেইনটেইন মার্জিন থেকে কম হলে না বেশি হলে? কম হলে। কম হলে। তাহলে এই 55 টাকা দিয়ে আমরা প্রথমে কি একটা অ্যাকচুয়াল মার্জিন বের করব। তাহলে অ্যাকচুয়াল মার্জিন আমরা সূত্র লিখছি সিবিএস মাইনাস লোন ডিভাইড সিবিএস ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল মার্জিন এখন কত? 100 শেয়ার, দাম কত 55 মানে 5500। তাহলে 5500 লোন আগে বের করছি 3000 ডিভাইড 5500 ইনটু 100 সমান সমান 45 কত 45%। কিন্তু আমাদের প্রশ্নে মেইনটেইন মার্জিন কত পার্সেন্ট ছিল? 30%। তাহলে বলেন তো দেখি এই যে অ্যাকচুয়াল মার্জিন এটা কি 30% থেকে কম না বেশি? বেশি। বেশি। তাহলে এখন কি রেস্ট্রিক্টেড নাকি নট রেস্ট্রিক্টেড? নট রেস্ট্রিক্টেড। কল মার্জিন করা বা অ্যামাউন্ট অফ ক্যাশ বের করা সিমিলার জিনিস। তাহলে লিখছি সিন্স এত এত সো দ্য অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। রিকোয়ারমেন্ট 2 নাম্বার ক্লিয়ার? জি স্যার। ওকে, 3 নাম্বার আসেন। ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু 49 মানে এখন প্রাইসটা ড্রপ খেয়ে কত হয়েছে 49 মানে 49 টাকা হয়েছে। বলছে ইজ দেয়ার এ মার্জিন কল, এখন কি মার্জিন কল করা যাবে? তাহলে 55 টাকা লাগছে 49 টাকা, তাহলে বলতে এখন সিবিএস কত হবে? 4900 বুঝে যাই 4900। সাদিয়া একটু কথা জুড়ে বলো। আর লোন কত টাকা আমাদের প্রশ্নে? 3000। 3000। তাহলে দেখেন 3 নাম্বার অঙ্কের জন্য 4900 মাইনাস 3000 ডিভাইড 4900 ইনটু 100 সমান সমান 38.78%। বলতে এখনো কি অ্যাকচুয়াল মার্জিন কি মেইনটেইন মার্জিন থেকে কম হয়েছে না বড় হয়েছে? বড় হইছে। বড় হয়েছে। তাহলে কি কল মার্জিন করা যাবে না যাবে না? যাবে না। এই লিখছি does not need to satisfy a call margin। ক্লিয়ার? জি স্যার। এবারে 4 নাম্বারটা আসেন। এখন ভ্যালু হচ্ছে 45 মানে 45 টাকা। বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। আবার অ্যাড বলছে 35 মানে দুইবার করে আপনাকে একই 4 নাম্বার প্রশ্নে দুইবার প্রশ্ন করছে। এক বললো 45 টাকা দিয়ে করা লাগবে, আর এবার কয় টাকা দিয়ে করতে হবে? 35। উভয় ক্ষেত্রে কি মার্জিন কল। তাহলে আগে 45 টাকা দিয়ে করি। তাহলে 45 টাকা ক্ষেত্রে বলতো সিবিএস কত হবে? 4500। তাহলে দেখেন ওই এই যে 4500 লোন আগেরটাই 3000 4500 ইনটু 100 33.33%। বলতো এই অবস্থায় কি কল মার্জিন করা যাবে না যাবে না? যাবে না, কারণ বড়। যাবে কারণ না। বড়। গুড। তাহলে 45 এর কাহিনী কি বুঝছি? জি স্যার। এখন কত দিয়ে কাজ করব বলেন যদি কি প্রশ্ন দিয়ে আছে? 35 তাহলে এখন সিবিএস কত হবে? 3500। 3500। গুড। এই দেখেন 3500 মাইনাস 3000 ডিভাইড 3500 ইনটু 100 সমান 14 কত 29%। এখন কি কল মার্জিন করা যাবে কিনা বলেন? এখন যাবে, কারণ ছোট। এখন করা যাবে কারণ এটা ছোট। তাহলে কল মার্জিন করা যাবে না, আমরা মেইনটেইন মার্জিন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে মেইনটেইন মার্জিন সমান সমান সিবিএস মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড সিবিএস প্লাস ক্যাশ। তাহলে মেইনটেইন মার্জিন ছিল 30%, সিবিএস সর্বশেষ সিবিএস কত 3500, লোন 3000 প্লাস ক্যাশ বের করব ডিভাইড 3500 প্লাস ক্যাশ। এই ক্যালকুলেশন কি আমি নতুন করে বলবো না পারবেন? পারবো স্যার। বলতে হবে না স্যার, পারবো। পারবে। তো দেখছেন এই ক্যাশটা আমরা কখন বের করব এইটা কি মাথার মধ্যে ঢুকছে আপনাদের? জি স্যার। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? আর কোনো পরিবর্তন নাই। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এইটার আলোকে আমাদের দুইটার একটা দিয়ে আছে, এই যে একটা এক্সারসাইজ একটা দিয়ে আছে। এখন কি এই অঙ্কটা কি পারা যাবে? জি স্যার। তারপর এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি লোন কত বের করব একটু বলেন তো দেখি। লোন স্যার সেম তো 3000 এ হবে। হ্যাঁ 3000 সেম 3000 6000 ইনটু 50%, ঠিক আছে? তাহলে 3000 টাকা হবে। তাহলে এক্সারসাইজ একটা আপনি করে ফেলেন। জি স্যার।
এখন আসলে আমাদের সর্বশেষ অঙ্ক প্রবলেম 3 2014 সাল পার্ট বি অঙ্কটা কি বলছে ফাইন্ড আউট দ্য রেট অফ রিটার্ন এর সূত্র কি p1 p0 d p0 100 ঠিক আছে p1 মানে কি বছরের শুরুটা না বছরের শেষেরটা বলেন তো দেখি বছরের শুরু বছরের শুরু শেষেরটা p1 P1 মানে স্যার বছর শেষ হ্যাঁ p1 মানে বছর শেষ p0 মানে কি বছরের বছরের শুরু শুরু গুড এবার আসেন বছরের শেষে কি বিক্রয় থাকে না ক্রয় থাকে বিক্রয় থাকে আর বছরের শুরুতে ক্রয় মূল্য থাকে নাকি এখন আমাকে বলেন মনে করেন আমি ধামরাই বাজার থেকে একটা ফ্রিজ কিনলাম এই ফ্রিজ কিনতে গিয়ে একটা দালালে ধরছি দালালে আমাকে ফ্রিজ কিনে দিবে এখন এই ফ্রিজ কিনতে গিয়ে দালালে আমি দিলাম 200 টাকা মনে করেন ফ্রিজের দাম 40,000 দালালে দিলাম 2,000 তাহলে ফ্রিজের ক্রয় মূল্য কত টাকা 42,000 টাকা 42,000 তার মানে ক্রয় করার ক্ষেত্রে দালালকে যদি দেন তাহলে এই ক্রয় মূল্যের সাথে কি ক্রয় মূল্যের টাকা কি বাড়বে না কমবে বাড়বে কিন্তু বিক্রয় করার ক্ষেত্রে যদি দালালকে দেওয়া হয় তাহলে বিক্রয়টা কি কমে না পারে কমে গুড এই জিনিসটা মাথায় থাকলে অঙ্ক শেষ তাহলে মনে রাখবেন বিক্রয় ক্ষেত্রে দালালকে যদি কোনো কমিশন দেয় তাহলে বিক্রয় মূল্য কমে বাট ক্রয় মূল্য কি বাড়ে তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কে মেন জিনিস তাহলে এখন আসেন লেখা আছে মিস্টার এম এস বানি বগ 250 শেয়ার অফ কমন স্টক অফ এবি কোম্পানি লিমিটেড ফর টাকা 8,750 টাকাতে ক্রয় করছে আফটার 1 ইয়ার she sold the stock 10,000 এক বছর পরে সেটা 10,000 টাকা বিক্রি করে ফেলেছে তাহলে ক্রয় মূল্য প্রাথমিক অবস্থায় 8,700 কত 50 টাকা আর বিক্রয় মূল্য 10,000 টাকা ডিউরিং দ্য ইয়ার এবি কোম্পানি লিমিটেড ডিক্লেয়ার এন্ড পেড ডিভিডেন্ড 1.50 পার শেয়ার মানে শেয়ার প্রতি 1.5 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছেন পেড করছে তাহলে ডিভিডেন্ড কত হবে শেয়ার কয়টা বলো তো দেখি 250 তাহলে 250 এ 1.5 দ্বারা গুণ করলে কেমন পাবো ডিভিডেন্ড কত বের করলাম 375 টাকা and প্রশ্ন হচ্ছে both of purchase and sales value are excluding brokerage commission 0.5 on transaction value মানে সেলস এবং পার্সেল উভয় ক্ষেত্রে আমাদের কি ব্রোকারেজ কমিশনটা বাদ পড়ছে তাহলে ব্রোকারেজ কমিশন ক্রয় মূল্য কি বাড়ায় না কমায় মানে দালালের খরচটা বাড়ায় আর বিক্রয় মূল্য কি কমায় তাহলে আগে বিক্রয় মূল্য করি P1 বিক্রয় মূল্য P1 আমাদের বিক্রয় মূল্য ছিল 10,000 যেহেতু কমে এজন্য বিয়োগ 10,000 ইনটু কত পার্সেন্ট ছিল 4% মানে 0.4% তো 10,000 0.4% যা হয় এটা 10,000 থেকে বাদ দিলে হয় 9,900 কত 60 টাকা বুঝতে পারছি বিক্রয় মূল্যটা জি স্যার এবার ক্রয় মূল্য 8,750 ক্রয় মূল্য যেহেতু বাড়ার জন্য প্লাস 8,750 এ 0.40% এখানে হয় 8,725 টাকা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্লিয়ার জি স্যার ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্লিয়ার ডিভিডেন্ড আগে বুঝাইছি তাহলে এখন P1 এর মান বসাইছি P0 এর মান বসাইছি D এর মান বসাইছি P0 * 100 সমান 17.64% বোঝা গেছে কিনা বলেন জি স্যার তাহলে 3 নাম্বার কি পারবেন জি স্যার এখন আসেন 3 নাম্বার আলোকে দুটো এক্সারসাইজ আছে প্রথম এক্সারসাইজটা লেখা আছে ইনভেস্টর পারচেজ অন অ্যাসেট টাকা হচ্ছে 500 টাকা তাহলে বলতো এটা P1 না P0 P1 at the end of the holding period he had given টাকা 60 টাকা as a dividend তাহলে D এর মান হলো 60 টাকা কি জানেন শব্দ দিতেছে ভাই তাহলে 60 টাকা হলো D এর মান and charge 8 টাকা as কমিশন মানে দালালে দিছে 8 টাকা রিসেলিং প্রাইস টাকা হচ্ছে 600 মানে পুনরায় এটা বিক্রি করছে কত টাকা 600 টাকা মানে কিনছিল কত টাকা দিয়ে বলো তো দেখি 500 টাকা দিয়ে বিক্রি করছে কত টাকা 600 ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন তাহলে রেট অফ রিটার্ন বের করার জন্য তিনটা মান প্রয়োজন P1 P0 এবং কি D D তো প্রশ্ন সরাসরি 60 টাকা দিয়ে আছে রাইট ঠিক আছে জি স্যার এন্ড কি তো সরাসরি প্রশ্ন 60 টাকা দিয়েছে এন্ড কমিশন আছে কত 8 টাকা তাহলে কমিশনটা আমাদের এখানে কি করব বলো তো দেখি একটু
স্যার পার্সেসের সাথে অ্যাড করব। 5 এর সাথে অ্যাড করব, যোগ করব। তাহলে কত হবে? 508 টাকা। 508 টাকা। তো একটু ক্যালকুলেশন করেন তো দেখি কত হয়। কত হয় ক্যালকুলেশন করছেন? ওকে দেখেন, তোমরা কি সবাই সলিউশন পিডিএফ দেখতেছো? জি স্যার। ওকে 28.3 আসছে। ওকে, আসেন আমি একটু কথা বলতেছি, খেয়াল করেন। আমাদের এখানে কমিশন যে 8 টাকা আছে, এই 8 টাকা কমিশন সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো কথা বলা নাই। এটা কি বিক্রয় বা যেমন আগের অঙ্কে আমাদের বসে বসলো বথ পারচেজ এন্ড সেলস, দুইটার মধ্যে দুইটাই ছিল কি এক্সক্লুডিং, মানে ব্রোকারেজ কমিশন কি ছাড়া। এর জন্য আমরা পারচেজ এবং সেলস দুইটার সাথে কম্পেয়ার করছি, কিন্তু আমাদের এখানে এই কমিশনটা সেলস বা পারচেজ কারোর সাথে কোনো কিছু উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে, কি বলছি বলো দেখি, যদি উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা বিক্রয়ের সাথে কাজটা করব, ক্রয়ের সাথে কাজ করা দরকার নাই। কারণ কি? কারণ ক্রয়টা বছরের শুরুতে হয় আর বিক্রয় কি বছরে কি শেষে হয়, কমিশনটা বছরের শেষেই দেয়। এর জন্য বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যকে আমরা যোগ করে বিয়োগ করি, বলেন তো দেখি। বিয়োগ করি। বিয়োগ করি, তাহলে 600 টাকা হয়ে যাবে কত? 500 কত? 92। ক্রয় মূল্য কিন্তু 500 500 থাকবে, তাই না? জি স্যার। আর ডিভিডেন্ড কয় টাকা আছে? 60 টাকা। তাহলে দেখেন এখানে আমাদের সলিউশন পিডিএফটা P1 এর মান 592, P0 500 ডিভাইডেড P0 500 প্লাস D এর মান 60 ইনটু 100 সমান 3.40%। বোঝা গেছে? স্যার কথাটাকে আরেকবার বলা যাবে? অবশ্যই একবার, আমি 10 বার বলবো, হ্যাঁ, কোনো কথা নাই। আমাদের প্রশ্নে বলা আছে যে এই যে 8 টাকা যে কমিশন আছে, এই কমিশনটা সেলস বা পারচেজ কারোর সাথে কাজ আছে কি না এই সময় কোনো ডিরেকশন বলা নাই। যদি ডিরেকশন বলা না থাকে আমরা শুধুমাত্র বিক্রয়ের সাথে করব। কেন বিক্রয়ের সাথে করব? বিক্রয় কি বছরের শুরুতে হয় না শেষে হয়? তাই বলেন। শেষে হয়। শেষে হয়। আর এই যে কমিশন ডিভিডেন্ড ইকুয়াল টু অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং কি বছরের শুরু না শেষ? শেষ। শেষ। এর জন্য শুধুমাত্র 8 টাকা আমরা বিক্রয়ের সাথে কাজ করব, পার্সের সাথে কোনো কাজ করা দরকার নাই, কারণ পার্সেসটা বছরের শুরুতে হয়। কথা কি বোঝা গেছে? আমাদের প্রশ্নে লেখা আছে এট দ্য এন্ড অফ দ্য হোল্ডিং পিরিয়ড, মানে এই যে বছরের শেষে ডিভিডেন্ড 60 টাকা, কমিশন কয় টাকা? 8 টাকা। তাহলে 8 টাকা কি 500 সাথে নাকি 600 সাথে? বলেন তো দেখি। বলেন। একুশ সালে প্রশ্নটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে শাইলা পারচেজ 100 শেয়ার অফ কমন স্টক ফর টাকা হচ্ছে 4000 টাকা, 100 শেয়ার 4000 দিয়ে কিনছে প্লাস 100 টাকা কমিশন ইন এ সিঙ্গেল ইয়ার। এই যে 100 টাকা কমিশন দিচ্ছে, পার্সের সাথে কমিশনটা কি আমরা যোগ করি না বিয়োগ করি? বলেন তো দেখি। পার্সের সাথে যোগ করি। যোগ করি, তাহলে পার্সেসটা হয়ে যাবে কত? 4100। এন্ড বলছে শি সেলস দ্য স্টক 4500 টাকা লেস 100 টাকা কি কমিশন। বিক্রয় ক্ষেত্রে আবার 100 টাকা কমিশন আছে, তাহলে বিক্রয় মূল্য কমিশন কি বাড়ায় না কমায়? কমাই। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 4400। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4100, বিক্রয় মূল্য 4400, আর ডিভিডেন্ড দিয়ে আছে 250 টাকা। এখন কি রেট অফ রিটার্ন কি করা পারবেন? জি স্যার। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের শেষ, 1 নম্বর অঙ্কটা শেষ। ঠিক আছে, এখন 2022 সালে একটা প্রশ্ন হয়েছে, এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা বলেন তো দেখি, দেখা আমাদের প্রবলেম 1 এর মতো মনে হয় না প্রবলেম 2 এর মতো মনে হয়? স্যার প্রবলেম 2।
প্রবলেম 2 হুবহুব একই অঙ্ক না? এটা যদি পরীক্ষা মধ্যে আসছে তাহলে পারছেন না? যারা পড়ছে তারা কি পারছেন অঙ্কটা? জি স্যার। হুবহুব পারার কথা। এখন পারবেন কি পারবেন না এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ভাই। ঠিক আছে? যদি প্র্যাকটিস করেন তাহলে অঙ্ক পারবেন, প্র্যাকটিস না করে অঙ্ক পারবেন না, সোজা কথা। তার মানে কি করতে হবে? অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তাহলে 2022 সালের 13 নম্বর প্রশ্ন অর্থাৎ 10 মার্কের যে ম্যাথটা ছিল এই অঙ্কটা আপনারা বাসায় করে ফেলেন। আচ্ছা স্যার। আচ্ছা, এটা যদি করেন তাহলে আমাকে বলেন এই অঙ্কের ঋণ কত? ইনিশিয়াল মার্জিন দিয়েছে 50%, ঋণ কত? ৳1500। 1500। সেই একই। তাহলে 30 টাকাটা প্রথম 25 টাকা বসে, তাহলে প্রথম 25 টাকা দিয়ে অ্যাকচুয়াল মার্জিন করতে বসছে, এরপরে 28 টাকা, এরপরে 24 টাকা, এরপরে 20 টাকা। প্রতিবারই দেখতে হবে অ্যাকচুয়াল মার্জিন কি এই যে 30% থেকে কম না বেশি। যদি কম হয় তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, কম না হলে অ্যাকাউন্ট নট রেস্ট্রিক্টেড। যদি কম হয় তাহলে কল মার্জিন করা যাবে, যদি বেশি হয় তাহলে কল মার্জিন করা যাবে না। এই 20 টাকা ক্ষেত্রে কি যদি কম হয় কল মার্জিন করতে পারবো, কল মার্জিন করা গেলে কি ক্যাশের পরিমাণ বের করা পারবো, আর না হলে ক্যাশের পরিমাণ বের করা পারবো না। সেম কথা না? জি স্যার। জি স্যার। তাহলে এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 কি শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা লেকচারে আমরা চ্যাপ্টার 3 শেষ করলাম ইনশাআল্লাহ। আশা করি চ্যাপ্টার 3 আমরা আপনারা বুঝতে পারছেন। কি বলেন সবাই? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার 3 এর আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলো রেডি করেন। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 শুরু করব। কথা বুঝেই পারছি সবাইকে? জি স্যার। তাহলে চ্যাপ্টার 3 এ যদি কোনো সমস্যা থাকে আপনাদের দেখি আমি চ্যাপ্টার 2 শুরু করব। তাহলে এরই মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ হলো। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ